বাড়িতে কেউ নেই, আমরা দুজন ছাড়া, তাই পালিয়ে কোনো লাভ হবে না। কিন্তু আপু, তুমি আমার এত কাছে আসছো কেন? চুপ থাক, কিছু করব না, কাছে আয়। না আপু, তোমার কাছে গেলে তুমি আমায় কিস করবে, আমি যাব না। এই একদম রাগাবি না আমাকে, দাঁড়া বলছি। অহনা তখন দরজা লক করে দেয়। আরিয়ান আর কোথাও পালাতে পারে না। অহনা তখন আরিয়ানের কাছে গিয়ে আরিয়ানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার ঠোঁটজোড়া দখল করে নেয়। আরিয়ান নিজেকে চানোর চেষ্টা করে, কিন্তু অহনার শক্তির সাথে পেরে ওঠে না। অহনা আরিয়ানের ঠোঁট চুষতে লাগলো। একটানা 10 মিনিট হয়ে গেল, কিন্তু অহনার থামার কোনো নাম নেই। ঠিক তখনই অহনার ফোন বেজে ওঠে। অহনা তখন আরিয়ানকে ছেড়ে দেয়। উফ, কে যে কল দিল, পুরো রোমান্টিক মুডটা খারাপ করে দিল। অহনা তখন গিয়ে ফোনটা রিসিভ করে। তার বড় আম্মু মানে আরিয়ানের মা কল করেছে। কি রে অহনা, কি করছিস তোরা? বড় আম্মু, এই তো বসে আছি। তোরা দুপুরের খাবার খেয়েছিস? না বড় আম্মু, এই তো খাবো এখন। আচ্ছা তাহলে শোন, আমাদের আজকে আস্তে আস্তে রাত হয়ে যাবে। তোরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়িস, আর আরিয়ানের খেয়াল রাখিস। আমি রাখি তাহলে। এই বলে আরিয়ানের মা কল কেটে দেয়। অহনা তখন আরিয়ানের দিকে তাকিয়ে দেখে বেচারা এখনো হাঁপাচ্ছে। এটা দেখে অহনা হাসতে থাকে। আর একটু হলে তো আমি মরেই যেতাম, আর তুমি হাসছো। চুপ, 10 মিনিটে এই অবস্থা? মাত্র 10 মিনিটে এই অবস্থা? আমার তো ইচ্ছে করে টানা 1 ঘন্টা করার জন্য। সেটা তোমার জামাইয়ের সাথে করো গা, আমাকে কেন অত্যাচার করো? এটা কোনো সাধারণ অত্যাচার না, এটা হচ্ছে রোমান্টিক অত্যাচার, যেটা পেতে ভাগ্য লাগে। আর তুই কি বললি, জামাইয়ের সাথে করতে, তাই না? আমি তো আমার জামাইয়ের সাথেই করছি। মানে? তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি তোকে ভালোবাসি, আর তুই এটাও জানিস আমি যেটা চাই সেটা আমার করেই ছাড়ি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, কারণ তুমি আমার আপু হও। চুপ, একদম কোনো কথা বলবি না। আয়, খেতে আয়। তারপর অহনা আরিয়ানের হাত ধরে নিচে নামে। ডাইনিং টেবিলে গিয়ে বসলে কাজে লোক এসে খাবার দিয়ে যায়। অহনা আরিয়ানের প্লেটে খাবার দিয়ে দেয়। তারপর খাওয়া শেষ করে আরিয়ান তার রুমের দিকে যাচ্ছিল। অহনাও চুপি চুপি পেছনে আসছিল। আরিয়ান রুমে ঢোকা না মাত্রই অহনা পিছনে দিয়ে দরজা আটকে দেয়। আরিয়ান তো ভয় পেয়ে যায়। কি ব্যাপার আপু, তুমি এখানে কি করছো? আর দরজাই বা কেন লাগালে? আমি তোর সাথে ঘুমাবো। হ্যাঁ, কিন্তু কেন? এতে কেন কেন করিস না, আয় ঘুমাবো। আরিয়ান তখন আর কিছু বলে না, কারণ সে ভালো করেই জানে অহনা একবারে যা বলে তা করেই ছাড়বে। আরিয়ান চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তখন অহনা আরিয়ানের পাশে শুয়ে পড়ে। এই আরিয়ান, তুই মাঝখানে কোলবালিশ কেন রাখলি? ঠিকই তো আছে, তাই না? না, কিচ্ছু ঠিক নেই। এই বলে অহনা এক লাথি দিয়ে কোলবালিশ ফেলে দেয়। তারপর এক টানে আরিয়ানকে নিজের বুকের ওপর এনে শুয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। আপু, আমাকে ছাড়ো, আমি তোমার বুকের উপরে ঘুমাবো না। কেন, ঘুমাতে কি সমস্যা? এই জায়গার মতো আরামের জায়গা আর একটাও পাবি না। না, আমি শুধু আমার বউয়ের সাথে ঘুমাবো। এখন আমি তোমার সাথে ঘুমালে এটা আমার ভবিষ্যৎ বউকে ঠকানো হবে। ওরে আমার লয়াল বাবুটা, একদম ঠিক কথা বলেছো। কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে ভবিষ্যতে আমি তোমার বউ হব। আমি কখনোই তোমাকে বিয়ে করব না, কারণ তুমি আমার চাচাতো বোন, তার সাথে সিনিয়র। তাছাড়া আব্বু আর জেঠু কখনো রাজি হবে না। তোকে কি এত কিছু বলতে কেউ বলেছে? তোকে ঘুমাতে বলছি, ঘুমা, না হলে কি করবে? অহনা তখন আরিয়ানের মাথা টান দিয়ে তার 2 ঠোঁট এক করে দেয়। আরিয়ান চোখ বড় বড় করে ফেলে। সে এখন কিস আশা করেনি। 5 মিনিট পর ছেড়ে দিলে আরিয়ান বলে, তুমি সবসময় আমাকে এমন অত্যাচার করো। আরিয়ানের কথা শুনে অহনা আবার তার ঠোঁটগুলো আরিয়ানের দিকে এগিয়ে নেয়। এটা দেখে আরিয়ান সঙ্গে সঙ্গে অহনার বুকে চুপচাপ শুয়ে পড়ে। তখন অহনা আরিয়ানের মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে তারা দুজন ঘুমিয়ে পড়ে। তো দর্শক, চলুন এভাবে তাদের পরিচয়টা দিয়ে আসা যাক। আমাদের নায়ক আরিয়ান চৌধুরী, চৌধুরী পরিবারের একমাত্র ছেলে, আর নায়িকা অহনা চৌধুরী, চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে। অহনা এবং আরিয়ান এর বাবারা 2 ভাই ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছেন এবং এ বয়সে এসেও তারা দুজন একসঙ্গে বসবাস করছে। 2 ভাই মিলেই তাদের চৌধুরী গ্রুপ অফ কোম্পানি পরিচালনা করে। অহনা আরিয়ানের থেকে প্রায় 3 বছর বড়। আরিয়ান সবসময় অহনাকে বড় বোনের চোখে দেখল। অহনা আরিয়ানকে ভালোবাসার মানুষ হিসেবে দেখেছে সেই ছোটবেলা থেকেই। আরিয়ানকে ভালোবাসে, কিন্তু এ বিষয়ে পরিবারের কেউই জানে না। আজকে পরিবারের সবাই মিলে গ্রামের বাড়িতে গিয়েছিল। অহনা এবং আরিয়ানের কলেজ আর ভার্সিটি থাকায় তারা যেতে পারেনি, তাই তারা বাড়িতে রয়ে গিয়েছে। তো আপাতত এইটুকুই থাকুক, চলুন গল্পে ফেরা যাক। একেবারে মাগরিবের আজানে আমার ঘুম ভাঙে। তখন আমার চোখ যায় আরিয়ানের দিকে। এখনো আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। প্রথমে তো বুকের উপর ছিল, কিন্তু এখন আমার মুখের অনেকটা কাছাকাছি চলে এসেছে।
ওর গরম নিঃশ্বাসগুলো আমাকে মাতাল করে দিচ্ছিল। তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আরিয়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেই। আমার ঠোঁটের স্পর্শে আরিয়ানের ঘুম ভেঙে যায়। আরিয়ানের ঘুম ভাঙতেই আমাকে ধাক্কা দিয়ে দূরে সরে যায়। আপু, তুমি সবসময় এমন কেন করো? আমার একদম ভালো লাগে না। কি হয়েছে তোর? সারাদিন তো তোর সাথে কথা বলতে পারি না, তাই ভাবলাম দুজনের যখন একান্ত সময় তখন একটু আদর করব। তাতে তোর কি এমন ক্ষতি হয়ে গেল? আপু, এটা কোনো আদর না, এটা জোর করে আমাকে। কি কি করেছি আমি? আপু, তুমি জানো কি করছো? জানি, কারণ তুই আমার স্বামী আর আমি তোর বউ। উফ আপু। আরিয়ান তখন কোনো কথা না বলে রাগে রুম থেকে বেরিয়ে যায়। অহনা তখন আরিয়ানের পেছনে গিয়ে দেখে আরিয়ান ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দেয়। আরিয়ান, এই আরিয়ান, দরজা খোল। কি করছিস ভেতরে? কিন্তু আরিয়ানের কোনো সারা শব্দ নেই। অহনা তখন দরজা খুলতে না পেরে আবার নিজের রুমে ফিরে আসে। আরিয়ানের রাগ ভাঙানোর জন্য নতুন করে কিছু প্ল্যান করতে শুরু করে। মনে মনে ভেবে ছোটবেলা থেকেই আমি আরিয়ানকে ভালোবাসি। আরিয়ান যখন ছোট ছিল তখন ও আমার সাথে খেলতো, গল্প করতো, সারা বাড়ি ঘুরে বেড়াতো। আর এখন বড় হয়েছে, তার সাথে একটু কথা বলতে গেলেও ও কেমন যেন আড়ষ্ট হয়ে যায়। আমি বুঝতে পারি ও আমাকে শুধুই ওর বড় বোন ভাবে, কিন্তু আমি ওকে আমার থেকে দূরে থাকতে দেব না। আমাদের বিয়ে হবে আর আমি ওর স্ত্রী হব। অন্যদিকে ওয়াশরুমে বসে বসে আরিয়ান বলছিল, মনে মনে ভাবে, অহনা আপু এটা কি শুরু করেছে? আমার একদম ভালো লাগে না। আর যাই হোক, আপুকে আমি কখনোই ভালোবাসতে পারবো না, কারণ ও আমার বোন আর আমার আপু। ছোটবেলা থেকে আপু আমাকে খুব আদর করেছে, ভালোবাসে, কিন্তু ওর এই ভালোবাসার ধরনটা একদম অন্যরকম, যেটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। আপুকে এই বিষয়টা বোঝাতে হবে, না হলে ভবিষ্যতে অনেক সমস্যা হতে পারে। কিন্তু কিভাবে বোঝাবো? আপু তো আমার কোনো কথাই শোনে না, শুধু জেদ করে। প্রায় 30 মিনিট পর আরিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওয়াশরুম থেকে বেরিয়ে আরিয়ান দেখলো অহনা তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আরিয়ান তাকে দেখে একটু চমকে উঠল, যেন ধরা পড়ে গেছে। সে পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, কিন্তু অহনা তার হাত ধরে ফেলো। কোথায় যাচ্ছিস? কথা শোন। ছাড়ো আপু, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না কেন? আমি কি করেছি? তুই নিজেই জানো কি করছো, ছাড়ো আমাকে। না, ছাড়বো না। শোন, আমি জানি তুই আমাকে বোন ছাড়া কিছু ভাবিস না, কিন্তু আমি তোকে ভালোবাসি ছোটবেলা থেকে। শুধু তোর জন্য তো বেঁচে আছি। তোর আদর, যত্ন, শাসন, ভালোবাসা সবকিছুই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি তোকে কখনোই ছেড়ে যাব না, তোর বউ হয়েই থাকবো। কিন্তু আপু, তুমি ভুল করছো। আমি তোমাকে শুধু আমার বোন হিসেবেই দেখি, আর কোনোদিনও তোমার কাছে ভালোবাসার কোনো অনুভূতি তৈরি হবে না। তুমি এটা বোঝার চেষ্টা করো। তুই আমাকে বোঝাতে চাস নাকি আমি তোকে বোঝাবো? আয়, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। অহনা আরিয়ানকে জোর করে তার ঘরে নিয়ে গেল। আরিয়ান চেষ্টা করলো বাধা দিতে, কিন্তু অহনার জেদের কাছে এসে হার মানল। অহনা দরজা বন্ধ করে দিল। আরিয়ান আবার ভয় পেয়ে গেল। আপু, তুমি কি করছো? আবার দরজা বন্ধ করছো কেন? চুপ কর, আর কোনো কথা বলবি না, শুধু আমার কথা শুনবি। অহনা আর কোনো কথা বলার সুযোগ দিল না। সে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে কিছু বলতে পারল না। অহনার বুকে মাথা রেখে সে শুধু চুপ করে থাকলো। সে জানে এই মুহূর্তে অহনার সাথে তর্ক করে কোনো লাভ নেই। তুই কাঁদছিস কেন? আমি তোকে কষ্ট দিচ্ছি? তুমি আমাকে কষ্ট দিচ্ছ না, আমি তোমাকে কষ্ট দিচ্ছি। মানে কি বলছিস তুই? আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমার জন্য তুমি সারা জীবন একা থাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি চাই তুমি ভালো থাকো। আমি তো তোকে ভালোবেসেই ভালো আছি, আমার আর কিছুই দরকার নেই। তুই যদি আমার সাথে থাকিস তাহলেই আমি খুশি। অহনা আরিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ান এবার কোনো প্রতিবাদ করল না, কারণ সে ভালো করেই জানে এখন অহনাকে থামানো অসম্ভব। সে চুপচাপ অহনার বুকে মাথা রেখে রইল, কিন্তু তার মনে এক ঝড় বয়ে যাচ্ছে। সে ভাবছে কিভাবে অহনাকে বোঝানো যায় যে তাদের সম্পর্কটা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে তুই আমাকে মেনে নিলি? আরিয়ান কোনো উত্তর দিল না। সে চুপ করে রইল। অহনা তার নীরবতাকে সম্মতি ভেবে হাসল, কিন্তু তার হাসিটা এক ধরনের জেদি হাসি। সে জানে আরিয়ানের মনকে জয় করতে অনেক পথ পাড়ি দিতে হবে। রাতে খাবার শেষ করে অহনা এবং আরিয়ান যে যার রুমে চলে গেল। সারাদিনের ঘটনায় আরিয়ান বেশ ক্লান্ত ছিল, তাই বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল। অন্যদিকে অহনা নিজের রুমে এসে ছটফট করতে থাকলো। আরিয়ানের নীরবতা তাকে ভাবিয়ে তুলছিল। সে বুঝতে পারছিল আরিয়ান তাকে মেনে নেয়নি, বরং চুপ করেছিল কেবল তার জেদের কারণে। অহনা মনে মনে প্রতিজ্ঞা করলো সে আরিয়ানকে তার ভালোবাসার গভীরতা বোঝাবে এবং কোনোভাবেই তাকে দূরে যেতে দেবে না। এই সব ভাবতে ভাবতে কখন যে চার চোখে মুখে ঘুম নেমে এলো সে নিজেও টের পেল না। পরের দিন সকালে আরিয়ানের ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। সে দ্রুত বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য তৈরি হলো। নীল রঙের টি শার্ট আর জিন্স পরে সে নিচে নামলো। সিঁড়ি দিয়ে নামতে তার চোখ গেল ড্রয়িং রুমের দিকে। সেখানে সবাইকে দেখে সে অবাক হয়ে গেল।
তার আব্বু আম্মু জেঠু জেঠিমা সবাই সেখানে বসে চা খাচ্ছেন আর গল্প করছেন। আরিয়ান দৌড়ে গিয়ে সবার কাছে গেল এবং একসাথে সবাইকে সালাম করলো। তোমরা সবাই কখন এলে? আমাকে তো কেউ কিছু বলনি। এই তো বাবা, আমরা কাল রাতে 1টার দিকে এসেছি। এসে দেখলাম তোরা দুজন গভীর ঘুমে আসিস, তাই আর ডাকাডাকি করিনি। আচ্ছা, কথাবার্তা পরে হবে। আরিয়ান, তুই খেতে বস, তোর কলেজের সময় হয়ে গেছে। আর অহনা, তুইও আয়, তোরও তো ভার্সিটির সময় হয়ে গেছে। অহনা উপর থেকে সিঁড়ি দিয়ে নামছিল, তার মুখে হালকা হাসি। আরিয়ান তার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। অহনাও যেন আরিয়ানের এই আচরণে অভ্যস্ত। সে এগিয়ে গিয়ে সবার কাছে বসলো। কাজে লোক এসে সবাইকে খাবার দিয়ে গেল। অহনা, আরিয়ান, কাল সারাদিন তোরা কি করলি? কোনো ঝামেলা করিসনি তো? অহনার বাবা কৌতুক করে কথাটা বলল। আরিয়ান ভেতরে ভেতরে অস্বস্তিতে পড়ে গেল। তার মনে হলো এখন যদি সে কালকে সব ঘটনা বলে দেয়, কিন্তু সে চুপ করে থাকলো। না বাবা, আমরা কিসের ঝামেলা করব? আরিয়ান তো সারাদিন আমার কথা শোনে। অহনার কথা শুনে আরিয়ান চমকে উঠল। সে অহনার দিকে তাকিয়ে রইল। অহনা আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলো, যেন কিছু বোঝাতে চাইছে। ঠিক বলেছিস, আমার আরিয়ান তো শান্ত স্বভাবের, আর অহনা তো আছেই ওর খেয়াল রাখার জন্য। আরিয়ানের মা অহনাকে সমর্থন করাই আরিয়ান আর কিছু বলতে পারল না। সে চুপচাপ খাবার খেতে লাগলো। অহনা মাঝে মাঝে আরিয়ানের প্লেটে নিজের হাত দিয়ে খাবার তুলে দিচ্ছিল। আরিয়ান বিরক্ত হয়ে হাত সরিয়ে নিচ্ছিল, কিন্তু অহনা পাত্তা না দিয়ে নিজের কাজ চালিয়ে গেল। সবার সামনে আরিয়ান কোনো প্রতিবাদও করতে পারল না। খাওয়া শেষ করে আরিয়ান দ্রুত উঠে চলে যেতে চাইল। আম্মু, আমি যাই, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। একটু দাঁড়া বাবা, অহনাও রেডি হচ্ছে, তোরা একসাথে যা। অহনা মা আরিয়ানকে দাঁড়াতে বলেন। আরিয়ান অনিচ্ছা সত্ত্বেও সেখানে দাঁড়িয়ে রইল। অহনা দ্রুত নিচে এসে আরিয়ানের পাশে দাঁড়ালো। আরিয়ান কোনো কথা না বলে বাইরে গিয়ে নিজের বাইকের চাবি বের করলো। অহনা মুচকি হেসে আরিয়ানের বাইকে উঠে বসলো। তুমি বাইকে যাচ্ছ কেন? তোমার তো গাড়ি আছে। জামাইয়ের সাথে যেতে যে মজা, সেটা কি আর গাড়িতে গেলে পাবো? অহনার কথাই আরিয়ান বিরক্ত হলো, কিছু বলতে পারলো না। সে বাইক স্টার্ট করলো। বাইক চলতে শুরু করলে অহনা আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। উফ আপু, তুমি সবসময় আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরে রাখো কেন? একটু আস্তে ধরো। এত কথা বলছিস কেন তুই? বাইক চালা, আমি আমার বরকে ধরেছি, তাতে কার কি? জেঠু তো তোমাকে গাড়ি দিয়েছে, তারপরে তুমি কেন আমার সাথে বাইকে করে যাও? তোকে বললাম না, জামাইয়ের সাথে বাইকে যে রোমান্টিক ফিলটা আসে সেটা কি আর গাড়িতে পাওয়া যায়? আর শোন, তোর জন্য আমি আমার নতুন গাড়িটা ড্রাইভ করি না। আরিয়ান আর কিছু বলল না। সে চুপচাপ বাইক চালাতে থাকলো। তার মনটা প্রচণ্ড বিরক্তিতে ভরে আছে। সে ভাবছে অহনার এই পাগলামি কবে বন্ধ হবে। সে কিছুতেই অহনার এই আচরণ মেনে নিতে পারছে না। অহনা তাকে যতই ভালোবাসার কথা বলুক না কেন, সে তাকে শুধুই তার বড় বোন হিসাবে দেখে। বাইকে সে থামলো অহনার ভার্সিটির গেটের সামনে। বাইক থেকে নামার আগে অহনা আরিয়ানের হেলমেটটা আলতো করে খুলে রাখলো। তারপর তার গালে একটা গভীর চুম্বন দিল। আরিয়ান প্রথমে কিছু বলল না, তার কাছে এটা নিত্যদিনের ব্যাপার। অহনা মুচকি হেসে গেটের দিকে হাঁটা দিল। আরিয়ান তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর সে বাইক স্টার্ট করে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। ভার্সিটির ভেতরে অহনাকে দেখে তার দুই বান্ধবী রিয়া আর নীলা তার দিকে ছুটে এলো। কিরে অহনা, আজও বুঝি তোর ছোট্ট ভাইটা তোকে পৌঁছে দিয়ে গেল? আর আমাদের তো একা একা রিক্সা করে আসতে হয়। আরে কিসের ছোট ভাই? আমাদের দুলা ভাই হয়, তাই দুলা ভাই বলে ডাকবি। এই, তোরা কি এখানে আমার জামাইয়ের আলোচনা সভা বসালি নাকি? কি যে বলিস, আমাদের একটা মাত্র জুনিয়র দুলা ভাই, তার সাথে ক্রাশ কিং বাইকে যখন বসে তখন যে লুকটা আসে, উফ। ঠিক বলেছিস নীলা, অহনার কপাল আর আমাদেরও কপাল। আমাদের বয়ফ্রেন্ডরা তো কখনো তেমন কোনো গিফট দেয় না, আর ভার্সিটিতে এসে দিয়ে যাওয়া তো দূরের কথা। এই, তোরা কি তোদের আলোচনা সভা বন্ধ করবি? নাহলে তোদেরকে আমি শুলে চড়াবো। ও মা, আপু তো দেখছি রেগে গিয়েছে। অহনা তখন মাটি থেকে একটা লাঠি হাতে নেয়। এদিকে তার বান্ধবীরা দৌড় দেয়। অহনাও তাদের পিছনে পিছনে দৌড় দেয়। অন্যদিকে আরিয়ান তার কলেজে পৌঁছালে তার দুই বন্ধু সাকিব আর রাহুলের সঙ্গে দেখা হয়। কিরে আরিয়ান, আজকে তুই লেট করে আসলি? আর বলিস না, তোরা তো জানিসই আপুকে পৌঁছে দিয়ে আসতে লেট হয়ে গেল। সেটা তো বুঝলাম, কিন্তু তুই এমনভাবে মুখ গোমড়া করে রেখেছিস কেন? আরে এই অহনা আপুর প্যারাগুলো আর ভালো লাগে না, বিরক্ত হয়ে গিয়েছি। আরে ভাই, এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে সিনিয়র আপুর রোমান্টিকতা আর ভালোবাসা। হ্যাঁ সাকিব, একদম ঠিক বলেছিস। এটা কোনো রোমান্টিকতা বা ভালোবাসা না, এটা হচ্ছে অত্যাচার। ও আচ্ছা, তোর এটা মনে মনে হলেও আমরা তো বুঝি তোর অহনা আপু তোকে সত্যিই ভালোবাসে। হ্যাঁ, আমরা তো এমন আপু পেলে খুশি হয়ে যেতাম, তখন আর গার্লফ্রেন্ড খোঁজার প্রয়োজন হতো না। তোর আপু তোকে অনেক ভালোবাসে। তোরা তো বুঝবি না, ও আমাকে শুধুমাত্র
ভালোবাসে না, ও আমাকে নিজের করে নিতে চায়, আর এটা আমি কোনোদিনও হতে দেব না। কেন? সে তো তোর জাস্ট আপু, এতে সমস্যা কি? ও আমার চাচাতো বোন আর আমার থেকে 3 বছরের সিনিয়র। আমাদের সম্পর্কটা কখনোই মেনে নেবে না আমাদের পরিবার। আচ্ছা বাদ দে, এখন চল ক্লাসে যাই। হ্যাঁ চল, আরিয়ানকে এগুলো বুঝিয়ে কোনো লাভ নেই। আরিয়ান আর তার বন্ধুরা কলেজের ক্লাসের দিকে হেঁটে গেল। কলেজের ক্লাস শেষ হতেই আরিয়ান বাইক নিয়ে সোজা চলে এলো অহনা ভার্সিটির গেটে। আজ তার একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে, তাই সে অপেক্ষা করতে লাগলো বাইকে হেলান দিয়ে। ফোন দেখছিল আরিয়ান। কিছু সময় পর অহনা তার বান্ধবীদের সাথে গল্প করতে করতে বেরিয়ে এলো। আরিয়ানকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অহনার মুখে হাসি ফুটে উঠল। অহনাকে দেখে তার বান্ধবীরা ফিসফিস করে কিছু বলতে শুরু করলো। কি রে অহনা, তোর জামাই তোকে নেয়ার জন্য চলে এসেছে? তোর জামাই তোকে বাইকে করে নিয়ে যাই, আর আমাদের তো একা একা বাড়ি যেতে হয়। আমার জামাই তো আমাকে ভালোবাসে। ও আচ্ছা, তোর জামাই তোকে ভালোবাসে আর তুই তাতে খুশি না হয়ে বিরক্ত হচ্ছিস? তোর জামাই যদি তোর হাত থেকে খাবার নিতে না চায়, তাহলে তোর জামাইকে ভালোবাসার কি দরকার? অহনার বান্ধবীরা আরিয়ানকে দুলাভাই বলে ডাকতে লাগলো। দুলাভাই কেমন আছেন? দুলা ভাই, আজ কি আমাদের সাথে একটু গল্প করবেন? আরিয়ান তখন কিছু বলল না, সে শুধু চুপ করে রইল। অহনা তখন তার বান্ধবীদের দিকে তাকে রাগী গলায় বলল, চুপ কর, আমার জামাইকে নিয়ে এত কথা বলিস কেন? অহনার চিৎকার শুনে তার বান্ধবীরা চুপ করে গেল। তারা জানে অহনা আরিয়ানের ব্যাপারে খুব আবেগপ্রবণ। চল আরিয়ান, দেরি হয়ে যাচ্ছে। আরিয়ান বাইক স্টার্ট করলো। বাইকে উঠলে অহনা আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ান তখন বাইক টান দিয়ে চলে যায়। বাড়িতে এসে নামলো অহনা। আরিয়ানকে একটি কিস করে দৌড় মেরে ভিতরে চলে যায়। আরিয়ান তখন নিজের মনে অজান্তেই হেসে ফেলে। সে বুঝতে পারে না কেন সে হাসছে। সে অহনার এই পাগলামিগুলোকে বিরক্ত মনে করলো। কোথাও যেন তার ভেতর এক অজানা ভালো লাগা কাজ করে। অহনার এই ভালোবাসার বহিঃপ্রকাশগুলো তাকে প্রভাবিত করতে শুরু করেছে। আরিয়ান বাইকটি পার্ক করে বাড়ির ভিতর প্রবেশ করলো। ভেতরে গিয়ে দেখলো অহনা ড্রয়িং রুমে বসে টিভিতে কার্টুন দেখছে। আরিয়ান তখন মনে মনে বলল, এই মেয়েটা আমাকে পুরো পাগল করে ছাড়বে। সেদিন বাড়ি ফিরে আরিয়ানের মনে অজান্তে যে হাসিটুকু ফুটে উঠেছিল তা যেন এক নতুন অনুভূতির ইঙ্গিত দিচ্ছিল। অহনার পাগলামি আর জেদের আড়ালে থাকা গভীর ভালোবাসাটা আর তার চোখে পড়েছিল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নেয়, কারণ সে জানে এই ভালোবাসাটাকে প্রশ্রয় দিলে সব জটিল হয়ে যাবে। রাত তখন প্রায় 9টা। সবাই মিলে ড্রয়িং রুমে বসে গল্প করছিল। অহনা আর আরিয়ানের বাবা মা তাদের ছেলেবেলার মজার গল্প বলছিল, আর অহনা আর আরিয়ান চুপচাপ শুনছিল। হঠাৎ অহনা উঠে দাঁড়ালো। বড় আম্মু, আমি একটু ছাদে যাচ্ছি, তোমরা গল্প করো। আচ্ছা যা, আরিয়ান বাবা তুইও যা না ওর সাথে, তোর বোনকে নিয়ে একটু গল্প কর। আরিয়ানের বাবা মাথা নেড়ে সম্মতি দিলেন। আরিয়ান তখন অপ্রস্তুত হয়ে পড়ল। সে একা অহনার সাথে ছাদে যেতে চায় না, কিন্তু সবার সামনে তার সরাসরি না বলার সাহস হলো না। অনিচ্ছা সত্ত্বেও সে অহনার পিছু পিছু ছাদে গেল। ছাদে সে আরিয়ান দেখল অহনা রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে। পূর্ণিমার চাঁদটাও এখন পুরো আকাশে ঝলমল করছিল, আর তার আলোয় অহনার মুখটা আরো সুন্দর দেখাচ্ছিল। আয় এদিকে আয়। আরিয়ান ধীরে ধীরে অহনার কাছে এগিয়ে গেল। অহনা তখন আরিয়ানের হাতটা শক্ত করে ধরে ফেলল। জানিস, আমি যখন খুব একা থাকি তখন এই চাঁদের দিকে তাকিয়ে থাকি, মনে হয় চাঁদটা তোর মতো আমাকে দেখে হাসছে। আপু, এসব কি বলছো? কেন, সত্যি বলছি। তোর সাথে আমার সব কথা বলা যায়, আর কাউকে তো মনের কথা বলা যায় না। আপু, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। অহনা আরিয়ানের কথা শুনে কোনো উত্তর দিল না। সে শুধু মুচকি হাসলো। তারপর আরিয়ানের ঠোঁটে একটি গভীর চুম্বন দিল। আরিয়ান প্রথমে অবাক হয়ে গেল, কিন্তু ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে গেল। সে আর কোনো প্রতিবাদ করল না। আমি তোকে খুব ভালোবাসি। আরিয়ান কিছু বলল না, শুধু চুপ করে রইল। অহনার এই গভীর ভালোবাসা তাকে ভাবিয়ে তুলছিল। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। সে কি অহনাকে তার ভালোবাসা ফিরিয়ে দেবে, নাকি তাকে কষ্ট দেবে? চল নিচে যাই, সবাই হয়তো আমাদের খুঁজছে। অহনা আরিয়ানকে ছেড়ে দিল। তারা দুজনেই নিচে নেমে এলো। আরিয়ানের মনটা তখন এক অজানা অনুভূতির সাগরে ভাসছে। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। সে কি অহনার ভালোবাসার প্রতি সাড়া দেবে, নাকি তাদের মধ্যে নতুন কোনো দ্বন্দ্ব শুরু হবে? ছাদ থেকে নিচে নেমে আসার পর আরিয়ান এবং অহনা দুজনেই চুপচাপ ছিল। আরিয়ানের মন তখনও অস্থির। অহনার দেওয়া চুম্বনের রেশ তার ঠোঁটে লেগে আছে। সে জানে এই রাতের ঘটনা তার জীবনের এক নতুন মোড় নিয়ে আসবে। রাতে খাবার খেয়ে যে যার ঘরে চলে গেল। আরিয়ান তার ঘরে গিয়ে ঘুমাতে পারল না। সে শুধু ভাবছিল অহনাকে সে কিভাবে বোঝাবে যে তাদের সম্পর্কটা অসম্ভব।
অন্যদিকে অহনা নিজের রুমে এসে আনন্দে আত্মহারা। সে বুঝতে পারে আরিয়ানের নীরবতা তার ভালোবাসারই বহিঃপ্রকাশ। সে মনে মনে বলল, আরিয়ান, তুই যতই আমাকে দূরে ঠেলে দিস না কেন, আমি জানি তুই আমাকে ভালোবাসিস। পরের দিন সকালে আরিয়ান ঘুম থেকে উঠে দেখে অহনা তার ঘরের দরজায় অপেক্ষা করছে। আপু, তুমি এখানে কি করছো? তোর জন্য অপেক্ষা করছিলাম, চল আমরা একসাথে নাস্তা করব। আমার খিদে নেই, তুমি যাও। আমি জানি তোর খিদে নেই, কিন্তু তোর খেয়াল রাখাটা আমার দায়িত্ব। চল নাস্তা করে কলেজে যাই। আরিয়ান কিছু বলল না, শুধু অহনার দিকে তাকিয়ে রইল। অহনা তখন আরিয়ানের হাত ধরে নিচে নামতে যাবে। তখনই নাস্তা করার সময় অহনা আরিয়ানের প্লেটে নিজের হাতে খাবার তুলে দিচ্ছিল। আরিয়ান বিরক্ত হলো, কিছু বলতে পারল না। কি রে অহনা, আরিয়ানের প্রতি এত কেয়ার কারণ কি? মা, ওর খেয়াল রাখাটা তো আমার দায়িত্ব। অহনার কথায় সবাই হাসলো। আরিয়ানের মুখে কোনো হাসি নেই, সে শুধু অহনার দিকে তাকিয়ে রইল। নাস্তা শেষ করে আরিয়ান বাইকে করে কলেজে চলে গেল। অহনাও তার ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে অহনার সাথে তার বান্ধবীদের দেখা হলো। কি রে অহনা, তোর কিউট জামাইটা তো আজকেও তোকে বাইকে করে দিয়ে গেল। হ্যাঁ রে, আর আমাদের বয়ফ্রেন্ডরা তো সারাদিন আমাদের ফোনও ধরে না। তোর জামাইকে তো সব সময় দেখি, তোর খেয়াল রাখে। আমার জামাই তো আমাকে ভালোবাসে, ও আমার খেয়াল রাখবে না তো কার রাখবে? ওকে ওকে মানলাম, তোর জামাই তোকে ভালোবাসে। আপু, বুঝলাম। জামাইয়ের সুনাম না করে এবার ক্লাসে চলুন। হ্যাঁ। নীলা কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু অহনা তাকে আর বলার সুযোগ দেয় না। চুপ কর, আমার জামাইকে নিয়ে এত কথা বলিস কেন? অহনার চিৎকার শুনে তার বান্ধবী চুপ করে গেল। তার জানে অহনা আরিয়ানের ব্যাপারে খুব আবেগপ্রবণ। সেদিন ভার্সিটি থেকে ফেরার সময় আরিয়ান অহনাকে বাইকে করে নিয়ে ফিরছিল। রাস্তাঘাটে তেমন কোনো ভিড় ছিল না, চারিদিকে শান্ত ছিল। হঠাৎ করে কালো মেঘে আকাশ ছেয়ে গেল। আরিয়ান বাইকের গতি বাড়িয়ে দিল, কিন্তু তাদের বাড়ি পৌঁছানোর আগে টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যে সেই বৃষ্টি ঝমঝমিয়ে নামলো। বৃষ্টি শুরু হতেই অহনা তার শাড়ির ওড়না খুলে আরিয়ানের মাথায় আর কাঁধ ঢেকে দিল। আরিয়ান প্রথমে অবাক হয়ে অহনার দিকে তাকালো, কিন্তু অহনা কিছু বলল না, শুধু হাসলো। বাইক চালাতে থাকলো। আরিয়ান পুরো ভিজে গেল, আর অহনা তার ওড়না দিয়ে আরিয়ানকে ভিজতে দেয়নি। বাড়ি ফিরে তারা দুজনেই ভিজে গিয়েছিল, কিন্তু অহনার ভেজা শরীর আরিয়ানের চোখে পড়ল। আরিয়ান দ্রুত বাইক থেকে নেমে ঘরে চলে গেল। অহনাও তার পিছু পিছু গেল। তারা দুজন যে যার রুমে চলে গেল, কারণ তাদের বাবা মা বাইরে ছিলেন। দুপুরে খাবারের সময় আরিয়ান ডাইনিং টেবিলে এসে দেখে অহনা নেই। সে তার মাকে জিজ্ঞেস করলো, আম্মু, আপু কোথায়? অহনার কেন জানি হঠাৎ জ্বর এসেছে, ও ওর রুমে শুয়ে আছে। মায়ের কথা শুনে আরিয়ান কিছুক্ষণ চুপ হয়ে গেল। সে বুঝতে পারল কেন অহনার জ্বর এসেছে। আরিয়ান দ্রুত নিজেকে সামলে নিয়ে তার মাকে বলল, আম্মু, আপু কি দুপুরের খাবার খেয়েছে? না বাবা, ও তো খেতে চাইলো না। আরিয়ান তখন আর কিছু বলল না। সে তার প্লেটে একটু বেশি করে ভাত নিয়ে অহনার রুমে চলে গেল। অহনার রুমে গিয়ে আরিয়ান দেখলো অহনা বিছানায় শুয়ে আছে, তার শরীর কাঁপছে। অহনার চোখে পানি। আরিয়ান অহনার কাছে গিয়ে তার মাথায় হাত রাখলো। কি হয়েছে আপু? কিছু না। কিছু না? তোমার জ্বর এসেছে আর তুমি বলছো কিছু না? আরিয়ান অহনার কপালে হাত রাখলো। অহনার জ্বর খুব বেশি ছিল। আরিয়ান অহনার কাছে বসে হাত ধরলো। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তুমি আমার জন্য কষ্ট করছো। চুপ করো, তোমার শরীরের খেয়াল রাখাটা আমার দায়িত্ব। আরিয়ান অহনার জন্য খাবার নিয়ে এলো। সে অহনার সামনে প্লেট রাখলো। চুপ করে থাকো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আরিয়ান অহনাকে নিজের হাতে খাইয়ে দিল। অহনা প্রথমে কিছু বলল না, চুপ করে রইল। আরিয়ান যখন তাকে খাইয়ে দিচ্ছিল, তখন অহনার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। তুমি কাঁদছো কেন? আমি জানি না, আমি শুধু জানি তুই আমার জন্য কষ্ট করছিস। আরিয়ান অহনাকে জড়িয়ে ধরল। সে অনুভব করলো অহনার শরীর কত গরম। আরিয়ান অহনাকে বুকে জড়িয়ে ধরল। সে বুঝতে পারছিল অহনার ভালোবাসা কতটা গভীর। সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু অহনার জ্বর কমার কোনো লক্ষণ নেই। আরিয়ান অহনার পাশে বসে আছে। কিছুক্ষণ পর পর জলপট্টি বদলে দিচ্ছে। সারাদিনের ধকলে অহনার মুখটা মলিন হয়ে আছে, ঠোঁট দুটো ফ্যাকাশে। আরিয়ান পরম যত্ন নিয়ে অহনাকে রাতের খাবার খাইয়ে দিল। তারপর সময় মতো ওষুধও খাইয়ে দিল। অহনা এবার চোখ বুজে আরামে বিছানায় শুয়ে রইল। আরিয়ান তখন বিছানা ছেড়ে উঠে যেতে যাচ্ছিল, কিন্তু অহনা তড়িৎ তার হাত ধরে ফেল। প্লিজ আরিয়ান, যাস না, আমার ভালো লাগছে না। আরিয়ান আর কিছু না বলে অহনার পাশে বসে পড়ল। তার এক হাত অহনার কপালে রেখে আলতো করে বুলিয়ে দিতে থাকলো। অন্য হাতে অহনার হাতটা ধরে রইল। আরিয়ান, আমাকে একটু জড়িয়ে ধরবি? আমার না খুব ঠান্ডা লাগছে।
অহনার অনুরোধ আরিয়ান আর ফেলতে পারল না। সে আলতো করে অহনাকে নিজের কাছে টেনে নিল, তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরল। অহনাও আরিয়ানের বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেল। এভাবেই কখন যে দুজনে একসাথে ঘুমিয়ে গেল কেউ টের পেল না। রাত তখন অনেক। অফিস থেকে ফিরলেন অহনা আর আরিয়ানের বাবা। অহনার বাবা চিন্তিত হয়ে অহনার মাকে জিজ্ঞেস করলেন, অহনা কেমন আছে? ওর জ্বর কমেছে? না, এখনো তেমন একটা কমেনি। তো অহনা, রাতের খাবার খেয়েছো? ওষুধ খেয়েছো? অহনার সব সেবা তো আরিয়ান একাই করছে। খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, সব কাজ ও একাই করেছে। আরিয়ানের মায়ের কথা শুনে অহনার বাবা হাসলেন। আচ্ছা চলো তো একটু দেখে আসি মেয়েটাকে। সবাই মিলে অহনা ঘরের দিকে এগিয়ে গেলেন। রুমে ঢুকে তো তারা সবাই অবাক। অহনা আর আরিয়ান একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তাদের বাবা মায়েরা একে অপরের দিকে তাকাতে লাগলেন। অহনার মায়ের মনটা আর সইল না, তিনি তাদের আলাদা করে দিতে গেলেন। এই ধরো না, ঘুম ভেঙে যাবে। আরিয়ান তো মনে হয় সেবা করতে করতে নিজেই ঘুমিয়ে গেছে। থাক ভাবি, ওকে ঘুমাতে দিন, সারাদিন অনেক পরিশ্রম করেছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম, ওদের দুজনকে তো একসাথে খুব সুন্দর মানিয়েছে। দেখে তো বোঝাই যাচ্ছে না ও ভাই বোন, একেবারে জামাই বউয়ের মতো লাগছে। হ্যাঁ, তুই তো দেখছি ঠিকই বলছিস। এটা কখনো ভেবে দেখিনি। আসলে অনেক সুন্দর মানিয়েছি। সবাই তখন একসাথে হেসে উঠল। তাদের হাসির শব্দে অহনা একটু নড়েচড়ে উঠল, তারপর আবার আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ওই, এখানে কোনো শব্দ করার দরকার নেই, চলো বাইরে চলো। তারা তখন আস্তে করে রুম থেকে বেরিয়ে গেলেন। মধ্যরাতে অহনার ঘুম ভাঙল। জ্বর অনেকটাই কমে গেছে, শরীরটা বেশ হালকা লাগছে। কিন্তু সে নিজেকে আরিয়ানের বুকের উপর রেখে অবাক হয়ে গেল। কিন্তু এই অবাক হওয়ার চেয়ে তার খুশিটা অনেক বেশি। সে আলতো করে উঠে ওয়াশরুমে গেল, তারপর আবার এসে আরিয়ানকে জড়িয়ে ধরল। এবার সে আরিয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ফিস ফিস করে কিছু বলল। আমি জানি তুই আমাকে ভালোবাসিস না, কিন্তু আমিও জানি তোর মনটা আমার জন্য নরম হচ্ছে। দেখিস, একদিন তুই আমাকে ঠিকই ভালোবাসবি, আর সেই দিনটা খুব বেশি দূরে নয়। অহনা আরিয়ানের কপালে একটা হালকা চুম্বন এঁকে দিল, তারপর নিশ্চিন্ত মনে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আরিয়ান তখনও গভীর ঘুমে মগ্ন। পরের দিন সকালে আরিয়ানের ঘুম ভাঙল। সে দেখল অহনা তার বুকের উপর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তার শরীর স্বাভাবিক জ্বর নেই। আরিয়ানের হাতটা অহনাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর অহনার মাথা তার কাঁধে হেলানো। গত রাতের সব ঘটনাগুলো তার মনে পড়ে গেল। সে দ্রুত উঠতে যেতে চাইল, কিন্তু অহনা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রইল। আরিয়ান তখন মনে মনে বলে, উফ, এই আপুটা আমাকে ছাড়বে না দেখছি। কাল রাতের ঘটনার পর আমি যেন আরো বেশি অসহায় হয়ে পড়েছি। যত দূরে যেতে চাইছি ততই কাছে চলে আসছে। কেন এমন হচ্ছে? আমি তো ওকে বোন ছাড়া কিছুই ভাবি না। তাহলে ওর এই পাগলামিগুলো কেন আমাকে এত প্রভাবিত করছে? কাল রাতে যখন ওকে জড়িয়ে ধরেছিলাম তখন যে অদ্ভুত অনুভূতি হয়েছিল, তা কি ভালোবাসা? না, এটা হতে পারে না, আমি ওকে ভালোবাসি না। আরিয়ান তখন ধীরে ধীরে অহনাকে তার বুক থেকে সরিয়ে বালিশে শুইয়ে দিল। অহনার মুখের দিকে তাকিয়ে সে দেখল তার ঠোঁটে এক মিষ্টি হাসি লেগে আছে, যেন সে তার ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে পৃথিবীর সব সুখ খুঁজে পেয়েছে। আরিয়ান আলতো করে অহনার চুলগুলো ঠিক করে দিল, তারপর নিঃশব্দে বিছানা ছেড়ে দাঁড়ালো। আরিয়ান ফ্রেশ হয়ে নিচে নামলো। ডাইনিং টেবিলে গিয়ে দেখলো সবাই বসে নাস্তা করছে। অহনা এখনো ঘুমিয়ে আছে দেখে আরিয়ানের মা তাকে জিজ্ঞেস করলো, বাবা আরিয়ান, অহনা কোথায়? এখনো ঘুমিয়ে আছে নাকি? হ্যাঁ আম্মু, ওর জ্বরটা এখনো পুরোপুরি কমেনি, তাই ঘুমাচ্ছে। আরিয়ানের কথা শুনে তার বাবা মা একে অপরের দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। তার বুঝতে পারছিলেন আরিয়ান অহনার প্রতি এখন অনেক বেশি যত্নশীল। আচ্ছা বাবা, তোর কি আজ কলেজে দেরি হয়ে যাবে? না জেঠু, আমি তো তাড়াতাড়ি যাব। আরিয়ান দ্রুত নাস্তা শেষ করে কলেজ চলে গেল। তার মন তখনও অস্থির। সে বুঝতে পারছিল না অহনার প্রতি তার অনুভূতিগুলো কি। সে কি অহনাকে ভালোবাসতে শুরু করেছে, নাকি এটা শুধুই মায়া? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়ছিলেন। আরিয়ান যখন কলেজে পৌঁছল তখন তার মনটা বেশ ভারাক্লান্ত। সে ক্লাসে না ঢুকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। আরিয়ানের দুই বন্ধু সাকিব আর রাহুল খেয়াল করলো আরিয়ান খুবই চিন্তিত। তারা আরিয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি রে আরিয়ান, আজ তোর কি হয়েছে? কেন জানি মনে হচ্ছে তুই চিন্তিত। হ্যাঁ রে, তোর মুখটা এমন মলিন কেন? সব ঠিক আছে তো? আর বলিস না, অহনা আপু অসুস্থ। আরিয়ানের কথা শুনে তার বন্ধুরা অবাক হয়ে গেল। তুই তো ওনাকে ভালোবাসিস না, তাহলে আবার ওনাকে নিয়ে চিন্তা করছিস কেন? আমি জানি না। দেখেছিস, আমি তো আগেই বলেছিলাম। আমার মনে হয় তুই অহনা আপুকে ভালোবেসে ফেলেছিস। আরিয়ান, তুই কি সত্যি ওনাকে ভালোবাসিস না? আমি জানি না, আমি শুধু জানি ও অসুস্থ থাকলে আমার কষ্ট হয়। হ্যাঁ, তুই ওনাকে ভালোবেসে ফেলেছিস, আমি শিওর। এখন আর দেরি না করে তোর মনের কথা ওনাকে বলে দে। হ্যাঁ রে,
এখনই প্রপোজ করবে। আর আজ কলেজ করার দরকার নেই, আজ তুই আমাদের ট্রিট দিবি। বন্ধুদের কথা আরিয়ানের মনটা একটু অবাক হলো। সে বুঝতে পারছিল তার বন্ধুরা ঠিকই বলেছে। আচ্ছা চল, আজ এমনিতেও কলেজ করার ইচ্ছে নেই। আরিয়ান তখন তার বন্ধুদের নিয়ে শহরের একটি ভালো রেস্টুরেন্টে গেল। সেখানে তারা সবাই মিলে পেট ভরে খেলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আরিয়ান একটি ফুলের দোকানে গেল। দোকান থেকে অহনার পছন্দের সাদা গোলাপ ফুলের একটি তোড়া নিল। তোড়া হাতে নিয়ে তার মনে এক নতুন উত্তেজনা কাজ করছিল। আরিয়ান বাইক নিয়ে সোজা বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে গিয়ে সে খুব সাবধানে সবার চোখ এড়িয়ে অহনার রুমে চলে গেল। অহনা তখন জানালার পাশে বসেছিল। আরিয়ানকে দেখে অবাক হয়ে গেল। কিরে, তুই কলেজে যাসনি? আর তোর হাতের পেছনে কি? আগে চোখ বন্ধ করো, কিন্তু কেন? করতে বলেছি করো। অহনা তখন আরিয়ানের কথা শুনে চোখ বন্ধ করলো। আরিয়ান তখন তার সামনে হাঁটু গেড়ে বসলো আর তার হাতের পেছনে লুকিয়ে রাখা সাদা গোলাপের তোড়াটি সামনে এনে বলল, চোখ খোলো আপু। অহনা চোখ খুলে আরিয়ানকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল। আরিয়ান তার দিকে তাকিয়ে বলল, যতবার আমি তোমার থেকে দূরে যেতে চেয়েছি ততবারই আমি তোমার কাছে ফিরে এসেছি। হয়তো এটাই ভালোবাসা। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আজ আমি তোমাকে একটা কথা বলতে এসেছি, আমি তোমাকে ভালোবাসি আপু। আরিয়ানের কথা শুনে অহনার চোখে পানি চলে আসলো। সে কিছু বলল না, শুধু আরিয়ানের দিকে তাকিয়ে রইল। আরিয়ান তখন তার হাতটা ধরে বলল, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। অহনা আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কান্না থামছিল না। আরিয়ান তখন অহনার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। অহনা অবাক হয়ে গেল। সে আরিয়ানের দিকে তাকিয়ে বলল। 2 মিনিট পর ছেড়ে দিলে অহনা বলে, এটা কি করলি? আমার বউকে আমি কিস করেছি। এখানে কার কি? আরিয়ানের কথা শুনে অহনা হেসে ফেল। তার দুজন তখন একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। আরিয়ানের মনটা তখন এক অজানা আনন্দে ভরে গেল। সে বুঝতে পারছিল তার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। আরিয়ান অহনাকে ভালোবাসার কথা বলার পর এক অজানা আনন্দে ভরে উঠল। অহনাকে একটি চুম্বন করে সে নিজের রুমে চলে আসে। আরিয়ান রুমে এসে ফ্রেশ হয়ে নিচে লাঞ্চ করতে যায়। সে যখন ডাইনিং টেবিলে বসে তখন তার মা জিজ্ঞেস করেন, কি রে, তুই আসলি কখন? কলেজ থেকে কি এত তাড়াতাড়ি চলে এলি? এই তো আম্মু, কিছুক্ষণ হলো, আজ ক্লাস ছিল না তাই তাড়াতাড়ি চলে এসেছি। আরিয়ানের মা খাবার খেতে দেন। আরিয়ান খাবার খাওয়া শুরু করলে হঠাৎ তার পায়ে কিছু একটা খোঁচা লাগে। আরিয়ান তখন টেবিলের নিচে তাকিয়ে দেখে অহনা তার পা দিয়ে এমন করছে। অহনা তখন চোখ টিপে হাসে। আরিয়ান তার দিকে তাকিয়ে মুখ চেপে হাসে। খাবার খাওয়া শেষ করে আরিয়ান তার রুমে চলে যায়। সে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। তখনই হঠাৎ অহনা এসে দরজা বন্ধ করে দেয়। আরিয়ান অবাক হয়ে যায়। সে বিছানা থেকে ওঠার আগেই অহনা এসে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আপু, এটা কি করছো? প্লিজ এখন যাও, হঠাৎ যদি কেউ আসে তাহলে ঝামেলা হয়ে যাবে। কিছু হবে না, কেউ আসবে না। কিন্তু যদি আসে? তাহলে বলবো আমি আমার জামাইয়ের সাথে আছি। এখানে কার কি? অহনার কথাই আরিয়ান লজ্জা পেয়ে গেল। সে অহনার থেকে দূরে সরে যেতে চাইল, কিন্তু অহনা তাকে চাইল না। আরিয়ান, আমি তোকে ভালোবাসি। আমি জানি আপু, কিন্তু এখন যাও, কেউ দেখলে অনেক সমস্যা হবে। তুই কি আমাকে ভালোবাসিস না? আমি জানি না আপু, আমি শুধু জানি আমি তোমাকে অনেক ভালোবাসি। আরিয়ান তখন অহনাকে জড়িয়ে ধরল। অহনা আরিয়ানের বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেল। প্লিজ আপু, এখন যাও, কেউ দেখলে অনেক সমস্যা হবে, প্লিজ যাও। অহনা তখন মুখ গোমরা করে কিছু না বলে চলে যায়। আরিয়ান বুঝতে পারে অহনা হয়তো রাগ করেছে, কিন্তু আরিয়ানের রোজি কিছুই করা নেই, কারণ বাড়ি কেউ দেখলে অনেক সমস্যা হবে। সন্ধ্যা হয়ে এসেছে। আরিয়ানের আর ঘুম আসেনি। আরিয়ানের মনটা খারাপ হয়ে আছে। সে বুঝতে পারে তার কথাই অহনা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তার যে আর কিছুই করা নেই। বাড়িতে কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক সমস্যা হবে। এভাবে অহনার রাগ ভাঙানোর জন্য ছটফট করতে লাগলো। আরিয়ান তখন অহনার রুমে গেল। অহনা মুখটা গোমরা করে বসেছিল। আরিয়ানকে দেখে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আরিয়ান তখন অহনার পাশে গিয়ে বসলো। আপু, কি হয়েছে? তুই কি আমার উপর রাগ করেছিস? না, আমি তোর উপর রাগ করিনি। তাহলে কেন এমন করছিস? আমি তো তোকে ভালোবাসি। তাহলে কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছিস? অহনার কথাই আরিয়ানের মনটা আরো খারাপ হয়ে গেল। সে অহনার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু তোকে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের সম্পর্কটা এখনো গোপন রাখতে হবে। যদি বাড়ির কেউ দেখে ফেলে তাহলে অনেক সমস্যা হবে। আমি শুধু তোকে ভালোবাসি, আমি আর কিছু চাই না। আরিয়ান তখন অহনার মাথায় হাত বুলিয়ে দিল। অহনা আরিয়ানের বুকে মাথা রেখে কেঁদে উঠল। আরিয়ান বুঝতে পারছিল অহনা তাকে কতটা ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি আপু, অনেক ভালোবাসি। আরিয়ানের কথা শুনে অহনার কান্না বন্ধ হয়ে গেল। সে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান তখন অহনার কপালে একটি গভীর চুম্বন এঁকে দিল। আমি জানি তুই আমাকে ভালোবাসিস।
আরিয়ান অহনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। সে বুঝতে পারছিল অহনাকে সে আর কোনোদিন দূরে ঠেলে দিবে না। অহনা তখন আরিয়ানের বুকে মুখ গুজে দিয়ে ফিসফিস করে বলল, আরিয়ান, তুই কি আমাকে খুব ভালোবাসিস? হ্যাঁ আপু, আমি তোকে অনেক ভালোবাসি। আরিয়ানের কথাই অহনার মনটা ভরে গেল। সে তখন আরিয়ানের দিকে তাকিয়ে তার ঠোঁটে একটি গভীর চুম্বন দিল। আরিয়ানও তার সাথে যোগ দিল। তারা দুজনেই এক গভীর চুম্বনে মগ্ন হয়ে গেল। চল আমরা আজ রাতে কোথাও চলে যাই, কোথায়? দূরে কোথাও, যেখানে কেউ আমাদের চিনবে না। কিন্তু কেন? আমি শুধু তোর সাথে থাকতে চাই। আরিয়ানের মনটা তখন এক অজানা আবেগে ভরে গেল। সে অহনার হাতটা শক্ত করে ধরল। চলো আমরা আজ রাতে পালিয়ে যাই। অহনার চোখে তখন আনন্দের অশ্রু। সে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। তারা দুজন তখন এক নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করলো। আরিয়ানের মুখে পালিয়ে যাব কথাটা শুনে অহনা প্রথমে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই তার বাস্তব বুদ্ধি ফিরে এলো। সে আরিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছিল, কিন্তু তার চোখে তখন আনন্দের পরিবর্তে এক ধরনের দ্বিধা ফুটে উঠল। আরিয়ান, এখন পালিয়ে যাওয়া ঠিক হবে না। কেন? তুমি তো একটু আগেই। জানি আমি তোকে ভালোবাসি আর তোর সাথে থাকতে চাই, কিন্তু এভাবে পালিয়ে গেলে আমাদের পরিবারের কি হবে? আরিয়ান তখন কিছু বলল না। সে শুধু চুপ করে রইল। অহনা আরিয়ানের হাতটা ধরে তাকে বসতে বলল। আমরা এখনো কাউকে কিছু জানাইনি। আমাদের বাবা মায়েরা আমাদের নিয়ে কি ভাবেন তা তো আমরা জানি না। যদি আমরা আমাদের সম্পর্কটা মেনে না নেই, তখন আমরা পালিয়ে যাব, কিন্তু তার আগে আমাদের তাদের বোঝানোর চেষ্টা করতে হবে। কিন্তু আপু, তুমি তো জানো আমাদের সম্পর্কটা তারা কখনোই মেনে নেবে না। জানি, কিন্তু তবুও আমাদের চেষ্টা করতে হবে। যদি আমরা তাদেরকে না জানিয়ে পালিয়ে যাই, তাহলে তারা অনেক কষ্ট পাবে, আর আমি চাই না আমার জন্য আমার পরিবারের কেউ কষ্ট পাক। অহনার কথাই আরিয়ানের মনটা নরম হয়ে গেল। সে বুঝতে পারছিল অহনা যা বলছে তা ঠিক। তাদের সম্পর্কটা সবার সামনে প্রকাশ করার আগেই তাদের বাবা মায়েদের বোঝানোর চেষ্টা করতে হবে। আচ্ছা ঠিক আছে। আই লাভ ইউ জান। আরিয়ান তখন অহনাকে জড়িয়ে ধরল। সে বুঝতে পারছিল অহনার ভালোবাসা কতটা গভীর। সেদিন রাতে খাবার খাওয়ার পর অহনা এবং আরিয়ান দুজনেই যার যার রুমে চলে গেল। বিছানায় শুয়ে অহনা নিজের মনে মনে ভাবছিল, আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি না তো? আরিয়ান সত্যিই আমার হয়ে গেল। আমি জানতাম একদিন ও ঠিকই আমার হবে। আরিয়ান শুধু আমার, ওকে আমি আজীবন আগলে রাখবো। এই আনন্দটা তার কাছে এতটাই অবিশ্বাস্য লাগছিল যে সে বারবার নিজেকে চিমটি কাটছিল। আরিয়ানের দেওয়া ভালোবাসার স্বীকৃতি তার হৃদয়ে এক নতুন অনুভূতির স্পর্শ ভরিয়ে দিচ্ছিল। ঘুমানোর চেষ্টা করেও তার কিছুতেই ঘুম আসছিল না। তার চোখে ভাসছিল শুধু আরিয়ানের মুখ, কানে বাজছিল তার ভালোবাসার কথাগুলো। অহনা তখন ধীরে ধীরে তার বিছানা থেকে উঠে আরিয়ানের রুমের দিকে গেল। দরজা সামান্য খোলা ছিল। সে নিঃশব্দে ভেতরে ঢুকে দেখল আরিয়ান গভীর ঘুমে মগ্ন। অহনার মনে তখন কোনো আর দ্বিধা ছিল না। সে আরিয়ানের পাশে গিয়ে শুয়ে পড়ল এবং তার গলা জড়িয়ে ধরল। আরিয়ানের বুকে মাথা রেখে সে এক পরম শান্তিতে চোখ বুঝল। বাইরের সুন্দর চাঁদ ডুবে গিয়ে কখন যে সূর্য আকাশে উকি দিল তার কেউই জানতে পারল না। সে তার বুকের উপর কিছু ভারী অনুভব করে অবাক হয়ে তাকালো। দেখলো অহনা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আরিয়ান দ্রুত অহনাকে ঘুম থেকে ওঠাতে চেষ্টা করলো। এই আপু, ওঠো, তুমি এখানে কি করছো? এই ডিস্টার্ব করিস না, আর একটু ঘুমাতে দে। এই বলে অহনা আরো শক্ত করে আরিয়ানকে জড়িয়ে ধরল। আরিয়ান তখন কিছুটা ভয় পেয়ে গেল। আরে আপু, কেউ দেখলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, ওঠো। আরিয়ানের এই কথাই অহনার হুঁশ ফিরল। সে ভুলে গিয়েছিল যে সে আরিয়ানের রুমে আছে। নিজেকে সামলে নিয়ে এসে আরিয়ানকে ছেড়ে দিল। আমি জানি আপু, কিন্তু এখন তো তোমাকে যেতে হবে। তুই যে আমাকে ভালোবাসিস সেটা আমি জানি। অহনার কথাই আরিয়ানের ঠোঁটে এক মিষ্টি হাসি ফুটে উঠল। সে বুঝতে পারছিল অহনা তাকে কতটা ভালোবাসে। অহনা তখন আরিয়ানের ঠোঁটে আলতো করে একটি চুম্বন এঁকে দিয়ে দ্রুত তার রুম থেকে চলে গেল। আরিয়ান তখন হাসতে হাসতে বিছানা থেকে নামলো। নাস্তা করার সময় অহনা স্বাভাবিক ছিল, কিন্তু আরিয়ানকে দেখে সে বারবার মুচকি হাসছিল। আরিয়ানও তার হাসি দেখে খুশি হচ্ছিল। নাস্তা শেষ করে তারা দুজনেই বাইকে করে নিজ নিজ ভার্সিটি এবং কলেজের দিকে রওনা হলো। ভার্সিটির সামনে এসে বাইক থামতেই অহনা যথারীতি আরিয়ানের গালে একটি চুম্বন দিল। তারপর হাসি মুখে বলে উঠল, বাই বাই সুইটহার্ট। আরিয়ানও মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। কলেজে এসে বাইক পার্ক করার সঙ্গে সঙ্গে তার 3 বন্ধু সাকিব, রাহুল আর রনি তাকে ঘিরে ধরল। তাদের চোখে দুষ্টামি ঝিলিক মারছে। কালকে কি হলো? তোর সেই রাগী আপু কি শেষমেশ তোকে অ্যাকসেপ্ট করেছে? হ্যাঁ, করেছে। জানতাম, আমি তো আগেই বলেছিলাম তোর মতো ভালো ছেলে আর তোর মতো লাজুক বয়ফ্রেন্ড অহনা আপু আর কোথায় পাবে। তো চল, ট্রিট দিবি। কিসের ট্রিট? তোদেরকে তো কালকে ট্রিট দিয়েছি। ওটা ছিল তোকে আইডিয়া দেওয়ার ট্রিট, আর আজকেরটা হচ্ছে আমাদের ভাবিকে পেয়েছিস সেই ট্রিট।
আরিয়ান অনেকক্ষণ বারণ করলো, কিন্তু তার এই 3 বন্ধু তাকে জোর করে পাশের এক রেস্টুরেন্টে নিয়ে গেল। তারা এমনভাবে খাবার খাচ্ছিল যেন দুদিন রোজা ছিল আর আজ ইফতার করছে। পেট ভরে খাওয়া শেষে বিল এলো 5,050 টাকা। আরিয়ান বিল পরিশোধ করে হতাশা সুরে বলল, আমার পকেটে 50 টাকার নোটটাও রাখতে দিলি না, পুরো ফকির করে দিলি তোরা আমায়। আরে প্রেম করলে বন্ধুদের এরকম খাওয়াতেই হয়। আর সেখানে তুই প্রেম করিস তোর সিনিয়র চাচাতো আপুর সাথে, তাহলে তোকে কিভাবে ছাড় দেই বল? রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখলো সময় প্রায় 12টা বাজে। আরিয়ান আজকেও কলেজ করতে পারলো না। সে বাইক নিয়ে সোজা অহনাদের ভার্সিটির দিকে চলে গেল। কিছুক্ষণ পর অহনা তার বান্ধবীদের নিয়ে ভার্সিটি থেকে বেরোলো। আরিয়ানকে দেখে অহনার বান্ধবীরা দুষ্টামি শুরু করলো। কি ব্যাপার দুলা ভাই, আমাদের কি ট্রিট দিবেন কবে? আমাদের বান্ধবীকে যে নিজের করে নিলেন। কালকে আমাদের ট্রিট দিব ডিয়ার শালিকারা। আসলে আজকে আমার হারামি বন্ধুগুলো আমার পকেট পুরো ফাঁকা করে দিয়েছে, একটা কানা করিও পকেটে রাখিনি। আরিয়ানের কথা শুনে সবাই হেসে উঠল। অহনা তার বন্ধুদের দিকে চোখ রাঙিয়ে বাইকে উঠে বসলো। আমার জামাইকে খোঁচা দিচ্ছিস কেন? আরিয়ান বাইক স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিল। আরিয়ান, আমি আইসক্রিম খাবো। সরি আপু, আমার কাছে একটা কানা করিও নেই, সব টাকা আমার ওই হারামি বন্ধুগুলো শেষ করে দিয়েছে। আরে আমার কাছে তো টাকা আছে, যা আইসক্রিম নিয়ে আয়। বাইক রাস্তার এক সাইডে পার্ক করো। রাস্তায় অহনা বলল। আরিয়ান তখন রাস্তার এক সাইডে গিয়ে বাইক থামালো। অহনা আরিয়ানের হাতে একটি 100 টাকার নোট দিল। আরিয়ান গিয়ে একটি আইসক্রিম নিয়ে এলো। আইসক্রিম এনে অহনার হাতে দিল। সে অবাক হয়ে বলল, কি ব্যাপার, এটা কেন? তুই খাবি না? আমি তো এখন বাইক চালাবো, বাইক চালালে আইসক্রিম খাবো কিভাবে, তাই তুমি খাও। আরিয়ান বাইকে উঠলে বাইক স্টার্ট করলো। অহনা এক কামড় আইসক্রিম খেয়ে আরিয়ানকে খাই দিল। এরপর আবার নিজে খেলো। এভাবেই তারা বাড়িতে চলে এলো। আরিয়ান আর অহনা যখন বাড়িতে প্রবেশ করলো তখন তাদের মুখে মিষ্টি হাসি লেগেছিল। আইসক্রিম খাওয়ার পর দুজনেই এক অন্যরকম ভালো লাগাই মগ্ন ছিল। কিন্তু বাড়ির ভেতরে পা রাখতেই অহনার হাসি মিলিয়ে গেল। তার রাগ তখন মাথার উপর উঠে গেল, কারণ তার একমাত্র ফুপু আর তার মেয়ে তানিশা এসেছে। অহনার রাগ হওয়ার কারণ তার ফুপু নয়, বরং তার ফুফাতো বোন তানিশা, যে কিনা সবসময় আরিয়ানের সাথে ঘেঁষাঘেঁষি করে। তানিশাকে দেখলেই অহনার রাগ হয়। তানিশা ড্রয়িং রুমে বসেছিল। আরিয়ানকে দেখতে পেয়ে সে দ্রুত উঠে দাঁড়ালো এবং আরিয়ানকে জড়িয়ে ধরতে গেল। তার আগেই অহনা দ্রুত গিয়ে তানিশাকে জড়িয়ে ধরল। আরে আপু, তুমি হঠাৎ আমাকে জড়িয়ে ধরলে কেন? আমি তো আরিয়ানকে ধরতে যাচ্ছিলাম। কেন? আমি বুঝি আমার ছোট বোনকে জড়িয়ে ধরতে পারি না? অহনার কথাই তানিশা অপ্রস্তুত হয়ে গেল। আরিয়ানের মুখে এক মুচকি হাসি। সে বুঝতে পারছিল অহনার রাগ হয়েছে। কি রে অহনা, আরিয়ান তোরা কেমন আছিস? হ্যাঁ ফুফি, আমরা ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তাদের মধ্যে হালকা কুশল বিনিময় হলো, কিন্তু আরিয়ান তখন চুপ করে রইল। অহনা তখন তানিশাকে ছেড়ে দিল। আরিয়ান, রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। অহনার কথা শুনে আরিয়ান চুপ করে রইল। অহনা তখন আরিয়ানকে নিয়ে উপরে চলে যায়। মা, অহনা আপু আমাকে আরিয়ানকে জড়িয়ে ধরতে দিল না কেন? কি সব বলছিস? তোকে জড়িয়ে ধরতে দেয়নি মানে? ও তো তোকে জড়িয়ে ধরেছে আদর করে। তানিশা আর কিছু বলে না। অহনা আরিয়ান তাদের রুমের দিকে যাওয়ার সময় আরিয়ান বলল, আপু কি হয়েছে? তুমি কি তানিশের উপর রাগ করেছো? হ্যাঁ, আমি তানিশার উপর রাগ করেছি। ও তোকে জড়িয়ে ধরতে যাচ্ছিল, তাই আমি ওকে জড়িয়ে ধরেছি। আরিয়ানের মুখে এক মিষ্টি হাসি। সে অহনার দিকে তাকিয়ে রইল। অহনা তখন আরিয়ানের গালে একটা চুমু দিয়ে দিল। আমি তোকে ভালোবাসি, তাই একমাত্র আমি ছাড়া অন্য কোনো মেয়ে তোকে স্পর্শ করতে পারবে না। আরিয়ান তখন অহনাকে জড়িয়ে ধরল। অহনার ভালোবাসার উষ্ণতা আর অধিকারবোধ আরিয়ানের মনটা ভরে গেল। সে নিজের ঘরে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলো। যখন সে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তখন দেখলো তানিশা তার রুমে বসে আছে। তানিশাকে দেখে আরিয়ান কিছুটা বিরক্ত হলো। কি রে তানিশা, তুই এখানে কি করছিস? না, এমনি আসলাম আর কি। আচ্ছা তাহলে রুম থেকে চলে যা, এখন আমি ড্রেস চেঞ্জ করব। আমি থাকলে কি সমস্যা? কি সব বলছিস? এক্ষুনি যা। আরিয়ানের ধমক শুনে তানিশা কিছু না বলে রুম থেকে চলে গেল। আরিয়ান তখন দরজা লাগিয়ে জামা বদল করতে লাগলো। জামা বদল করে যখন সে দরজা খুলতে গেল তখন দরজা লকের সাথে লেগে তার আঙ্গুল কেটে গেল। আরিয়ান হালকা আওয়াজ করে উঠল। তখনই সেখান দিয়ে অহনা যাচ্ছিল। সে আরিয়ানের আওয়াজ শুনে দ্রুত তার ঘরের দিকে গেল। ভেতরে গিয়ে দেখে আরিয়ানের আঙ্গুল কেটে রক্ত পড়ছে। অহনা তাড়াতাড়ি করে ফার্স্ট এইড বক্স এনে আরিয়ানকে বিছানায় বসিয়ে তার আঙ্গুলে ব্যান্ডেজ করে দিতে লাগলো। অহনার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছিল। আরিয়ান তার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এ কি আপু, তুমি কাঁদছো কেন?
তুই কি একটু সাবধানে চলাফেরা করতে পারিস না? দেখ তো আঙুলটা কতখানি কেটে গিয়েছে। তুই জানিস না তোর কোনো কিছু হলে আমি সহ্য করতে পারি না। অহনা তখন আরো জোরে কাঁদতে লাগলো। আরিয়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু তাতেও অহনার কান্না বন্ধ হলো না। আরিয়ান তখন অহনাকে বুক থেকে তুলে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 2 মিনিট পর সে অহনাকে ছেড়ে দিল। এই তুই এত দুষ্টু কেন? ব্যথা পেয়েও দুষ্টুমি বন্ধ হচ্ছে না। এটা কোনো সাধারণ দুষ্টুমি নয়, এটা রোমান্টিক দুষ্টুমি, যেটা পেতে হলে ভাগ্য লাগে। আরিয়ানের কথা শুনে অহনা হেসে ফেল। অহনা তখন আরিয়ানের হাত ধরে বলল, নাটক কম করো প্রিয়, চলো লাঞ্চ করে নেই। তারা দুজন নিচে ডাইনিং টেবিলে বসলো। অহনার মা আরিয়ানের হাতে ব্যান্ডেজ দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, এই কি আরিয়ান, তোর আঙ্গুল কাটলো কিভাবে? রুম থেকে বের হওয়ার সময় দরজার লকে লেগে আঙ্গুল কেটে গিয়েছে। একটু সাবধানে তো চলাফেরা করতে পারিস। এখন খাবি কিভাবে? আচ্ছা ভাবি, এখন আর কিছু বইলো না, ওকে খেতে দাও। কিন্তু এখন তো আঙ্গুলে ব্যান্ডেজ করা, কিভাবে খাবে? চিন্তা করো না আম্মু, আমি খাইয়ে দিচ্ছি আরিয়ানকে। দরকার নেই, আমি খাইয়ে দিচ্ছি। তোমার এত কষ্ট করার দরকার নেই আপু, আমিই খাইয়ে দিই। তুই নিজেটা খা। তানিশা কিছু বলতে যাবে, তখন আরিয়ান বলে উঠল, সমস্যা নেই তানিশা, অহনা আপু খাইয়ে দিলেই হবে, তুই নিজেরটা খা। আরিয়ানের কথা শুনে তানিশা আর কিছু বলল না। অহনা তখন একটু মুচকি হেসে আরিয়ানকে খাইয়ে দিচ্ছিল। আরিয়ান দুষ্টামি করে আঙ্গুলে কামড় দিল, আর তাতেই অহনার হাত থেকে খাবারের চামচটা পড়ে গেল। অহনা আরিয়ানের দিকে এমনভাবে তাকালো যেন তাকে খেয়ে ফেলবে। খাওয়া দাওয়ার পর আরিয়ান, অহনা এবং তানিশা সবাই ড্রয়িং রুমে বসলো। তানিশা আরিয়ানের পাশে বসার চেষ্টা করছিল, কিন্তু অহনা দ্রুত গিয়ে আরিয়ানের অন্য পাশে বসে পড়ল। আপু, আমি তো ওইখানে বসতে চেয়েছিলাম। আমি তো তোর পাশে বসেছি, এতে কি হয়েছে? তানিশা কিছু বলল না, সে শুধু বিরক্ত হয়ে অন্য সোফায় বসলো। এরপর অহনা টিভি দেখছিল। তানিশা তখন আরিয়ানের পাশে গিয়ে বসতে চাইল, কিন্তু অহনা দ্রুত গিয়ে তাকে নিজের কাছে টেনে নিল। আয় আমার কাছে বস, আমরা একসাথে টিভি দেখি। তানিশা অহনার দিকে তাকালো, কিন্তু অহনা তার হাত শক্ত করে ধরে রেখেছিল। তানিশা আর কিছু না বলে অহনার পাশে বসে পড়ল। আরিয়ান, তোর কি হয়েছে? কেন এমন করছিস? আমি কিছু করছি না। অহনার কথাই আরিয়ানের ঠোঁটে এক মিষ্টি হাসি ফুটে উঠল। সন্ধ্যা হয়ে এসেছে। অহনা তখন চা বানাতে রান্নাঘরে গেল। তানিশা তখন আরিয়ানের কাছে গেল। আরিয়ান, চলো আমরা ছাদে যাই। কিন্তু কেন? এমনি একটু টাইম পাস করবো, চলো। অহনা চা নিয়ে ড্রয়িং রুমে ফিরে দেখল তানিশা আরিয়ানকে নিয়ে ছাদে যাওয়ার কথা বলছে। অহনার মনটা তখন রাগে ভরে গেল। সে দ্রুত তাদের কাছে এগিয়ে গেল। আরিয়ান, তুই না বললি তোর কলেজের কোন বিষয়ে সমস্যা আছে? আমার রুমে আয়, আমি বুঝিয়ে দিচ্ছি। আরিয়ানের কাছে অহনার কথা এক গোপন সংকেতের মতো মনে হলো। সে বুঝতে পারছিল অহনা তাকে তানিশার সাথে ছাদে যেতে বারণ করছে। আরিয়ান তখন অহনার সাথে তার রুমের দিকে চলে গেল। আরিয়ান, তোর অহনা আপু তোকে এইভাবে নিজের করে নিয়েছে, কিন্তু আমি তোকে ওর কাছ থেকে ছিনিয়েই নেব, দেখিস। এদিকে তানিশার রাগ মাথায় উঠে গেল। আরিয়ান অহনার সাথে তার রুমে গেলে অহনা দ্রুত দরজা লাগিয়ে দিল। তারপর সে আরিয়ানের দিকে তাকিয়ে তার গলা ধরে বলল, অনেক শখ তানিশের সাথে ছাদে যাওয়ার, তাই না? আজকে তোর শখ মেটাবো, দাঁড়া। এই বলে অহনা তার পড়ার টেবিল থেকে কাঠের স্কেলটি হাতে নিল। আরিয়ান তাড়াতাড়ি গিয়ে অহনাকে পেছন থেকে জড়িয়ে ধরল। ছাড় আমাকে, ছাড় বলছি। আজকে তোর খবর করে ছেড়ে দিব। আপু, আমি তো এমনি ছাদে যেতে চেয়েছিলাম। কেন যাবি? ও যখন বলেছিল তখন তুই বারণ করলি না কেন? তোর যেতে হলে আমাকে বলবি, তুই ওর সাথে কেন যাবি? অহনার রাগ কিছুতেই কমছে না। আরিয়ান জানতো কিভাবে অহনার রাগ ভাঙাতে হবে। সে আর কোনো দেরি না করে অহনাকে তার দিকে ঘুরিয়ে নিল। অহনাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার ঠোঁটজোড়া দখল করে নিল। প্রায় 3 মিনিট পর আরিয়ান অহনাকে ছেড়ে দিল। অহনা তখন শান্ত হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। তুই এমনটা কেন করিস? কারণ আমি জানি তোর রাগ ভাঙানোর এটাই একমাত্র উপায়। আরিয়ানের কথা শুনে অহনা হেসে ফেল। সে তখন আরিয়ানের বুকে মাথা রেখে বলল, তুই শুধু আমার আরিয়ান, আমি তোকে কখনো অন্য কারো হতে দিব না। আরিয়ান তখন অহনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। কি রোমান্টিক কাপল রে ভাই! এরকম রোমান্টিক একটা চাচাতো ভাই যদি পেতাম তাহলে জীবনটা সার্থক হয়ে যেত। কিন্তু আমি তো কপাল পোড়া, তাই আমার রোমান্টিক চাচাতো ভাই দূরে কথা, একটা ছেলে বন্ধুও নেই। আপনার কে কে আমার মতো কপাল পোড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন গল্পে ফিরি। রাতে খাবারের সময় সবাই ডাইনিং টেবিলে বসলো। আজ রাতে মেনুতে ছিল আরিয়ানের পছন্দের খাবার। আরিয়ান ব্যান্ডেজ করা আঙ্গুলের কারণে খেতে অসুবিধা অনুভব করছিল। আরিয়ানের মা তখন অহনাকে বলেন, অহনা, তোর ভাইয়ের আঙ্গুলের তো আঘাত লেগেছে, তুই বরং ওকে একটু খাইয়ে দে। অহনার মার কথা শুনে অহনার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তানিশা তখন অহনার দিকে তাকিয়ে বলল, আপু, তুমি তো দুপুরবেলা খাইয়ে দিয়েছিলে, এখন আমিই খাইয়ে দিই, তোমার এতবার কষ্ট করা লাগবে না। আমার সুবিধার কথা চিন্তা করার জন্য ধন্যবাদ তানিশা, কিন্তু তোর খাইয়ে দেওয়া লাগবে না। তানিশা কিছু বলার আগেই অহনা আরিয়ানকে খাইয়ে দিতে লাগলো।
আরিয়ানও মজা করে খাচ্ছিল। এগুলো দেখে তানিশা রেগে গেল। সে আর কিছু না বলে চুপ করে বসে রইল। অহনা তখন একটু মুচকি এসে আরিয়ানকে খাইয়ে দিচ্ছিল। কিরে অহনা, তোর কেয়ার তো দেখছি দিন দিন বেড়েই চলেছে। অহনা মায়ের কথায় সবাই হাসলো। অহনা আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আরিয়ান, তুই আমাকে এইভাবে অপমান করলি, দেখিস এর প্রতিশোধ আমি নেবই। খাবার খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসলো। আরিয়ান তখন অহনার দিকে তাকালো। অহনার চোখে তখন এক নতুন ঝলক দেখা গেল। পরের দিন সকালবেলা আরিয়ান যখন নাস্তা করছিল তখন তানিশা তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অহনা বাধা হয়ে দাঁড়ায়। কোথায় যাচ্ছিস? আরিয়ানের কাছে, দেখবো ঠিক মতো খাচ্ছে কিনা। সেটার জন্য তুই কেন? আমি তো আছি, তোর না থাকলে নাস্তা করতে পারতো না? অহনার কথাই তানিশার মন খারাপ হয়ে যায়। সে কিছু বলতে পারে না। তানিশা আর কিছু না বলে ফিরে যায়। অহনা নিশ্চিত হয়ে নাই যে তানিশা চলে গেছে। তারপর সে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান চুপচাপ খাচ্ছিল। সব ঠিক আছে? হ্যাঁ। অহনা আর কোনো কথা না বলে সে আরিয়ানের পাশে বসে থাকে। তাদের মাঝে নীরবতা বিরাজ করে, যা দুজনেই উপভোগ করে। পাঠকীদের কাণ্ড দেখে কি বলবো নিজেই বুঝতে পারছি না। অহনা তো দেখছে পুরো বডিগার্ড হয়ে গিয়েছে। সেদিন বিকেলবেলা ছুটির দিন হওয়ায় বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। আরিয়ান অহনার কোলে মাথা দিয়ে টিভি দেখছিল। এটা তাদের জন্য স্বাভাবিক একটা দৃশ্য, তাই কেউ কিছু বলছিল না। কিন্তু তানিশার মনে আগুন চলছিল। সে আর সহ্য করতে না পেরে হঠাৎই বলে ওঠে, আরিয়ান, তোকে কি কোনো কাজেই নেই? সবসময় এভাবে আপুর কোলে শুয়ে থাকিস কেন? তোর যখন যেখানে মন চায় তখন সেখানেই থাকে, ওর যখন যেখানে মন চায় তখন সেখানেই থাকে। তোর তো সমস্যা হচ্ছে কেন? সমস্যা হবে না কেন? ও এইভাবে তোমার সঙ্গে সারাক্ষণ থাকে, আমার কি হবে? কি হবে মানে? তুই কি বলতে চাইছিস? আমি বলছি যে আমি আরিয়ানকে ভালোবাসি। আরিয়ান শুধুমাত্র আমার। তানিশার কথায় সবাই চমকে ওঠে। আরিয়ান মাথা তুলে অহনার দিকে তাকায়। অহনাও হতবাক হয়ে যায়। পরিবারের বাকি সদস্যরাও চুপ হয়ে যায়। মামার বাড়ির আবদার? আমি আর আরিয়ান দুজনেই দুজনকে ভালোবাসি, আর আরিয়ান শুধুই আমার। আপু, তুমি কি ভুলে যাচ্ছ? আরিয়ান তোমার থেকে 3 বছরের ছোট। ভালোবাসা কখনো বয়স দেখে হয় না, ভালোবাসা মন থেকেই হয়। আর আমরা দুজন দুজনকে মন থেকেই ভালোবাসি। তাই তুই তৃতীয় পক্ষ হয়ে আমাদের মাঝে আসিস না, না হলে পরে খুব খারাপ হয়ে যাবে। আপু, তুমি এত বড় একটা মিথ্যে বলছো। তুমি আরিয়ানকে ভালোবাসো না। তুই জানিস না কাকে কি বলতে হয়? আমি আরিয়ানের জন্য সব করতে পারি, ওকে কেউ আমার থেকে নিতে পারবে না। তাদের এই কথা কাটাকাটি দেখে আরিয়ানের বাবা মা এগিয়ে আসেন। কি হচ্ছে এসব? তোরা দুই বোন এমন ভাবে ঝগড়া করছিস কেন? অহনা, তোমার কথাগুলো মোটেও ঠিক হচ্ছে না। এটা কি ধরনের কথা? বাবা, ও কেন এমন করছে? ও জানে আমি আরিয়ানকে ভালোবাসি, তবুও এমন কথা বলছে। চুপ কর তোরা দুজন। এটা কোন ধরনের কথা হলো? আরিয়ান, তুই কিছু বলছিস না কেন? আরিয়ান এই পরিস্থিতিতে একদম চুপ হয়ে থাকে। সে বুঝতে পারছিল না কি বলবে। তার মনের মধ্যে কি চলছে তা কেউ বুঝতে পারছিল না। এই ঘটনার পর সেদিনের আড্ডা থেমে যায়। ড্রয়িং রুমে একটা চাপে উত্তেজনা পড়ে যায়। পরিবারের সবার সামনে নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করার পর অহনা আর কোনো বাধা মানতে রাজি ছিল না। সে তো তার বাবার কাছে গিয়ে দাঁড়ালো। আরিয়ান, বাবা, আমি আরিয়ানকে ভালোবাসি, আর আমি ওকে আজকেই বিয়ে করব। সেই ছোটবেলা থেকে ওকে ভালোবেসে এসেছি, আমি আর অপেক্ষা করতে পারছি না। কি বলছিস? আজকে বিয়ে করবি মানে? তাছাড়া তুই এটা ভুলে যাস না আরিয়ান তোর থেকে অনেক ছোট। হ্যাঁ মা, আরিয়ান তোর থেকে অনেক ছোট, তাই এসব বাদ দে। তোমরা যদি আজকে আরিয়ানকে আমার সাথে বিয়ে না দাও তাহলে আমি এক্ষুনি সুইসাইড করব। অহনার কথা শুনে সবাই আটকে ওঠে। এমন সময় আরিয়ানের বাবা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন। থামো সবাই। আরিয়ান, তুই বল, তুই কি চাস? হ্যাঁ বাবা, বল। তুই যা বলবি আমরা সেটাই মেনে নেব। আম্মু, আমি অহনা আপুকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। ভাইয়া, কি বলো? ঠিক আছে, কি আর করা, ছেলে মেয়ে যখন দুজনেই দুজনকে ভালোবাসে তখন আর কি বলার আছে। আর তানিশা, তুই কষ্ট পাস না। ভালোবাসা কখনো একদিক থেকে হয় না, দুই দিক থেকেই হতে হয়। ঠিক আছে, তোমরা তাহলে ওদের দুজনকে রেডি করো, আমরা কাজে নিয়ে আসছি। এই কথা বলেই দুই পরিবার থেকে পুরুষ সদস্যরা কাজে নিয়ে আসার জন্য বেরিয়ে যায়। এদিকে আরিয়ানের মা অনেকে নিয়ে যান তাকে বিয়ের জন্য তৈরি করতে। চলেন বৌমা, আপনাকে সাজাতে হবে, পরে তো না হলে বিয়ের পর শাশুড়ির উপর অত্যাচার চালাবেন। এ কথা শুনে সবাই হেসে ফেলে। তারপর অহনাকে নিয়ে যাওয়ার পর আরিয়ানও নিজেকে রেডি করার জন্য নিজের ঘরে চলে যায়। তাদের ভালোবাসার এই অপ্রত্যাশিত পরিণতির সাক্ষী হতে তখন বাড়ির বাকি সদস্যরা অপেক্ষা করতে থাকে। রাত তখন 9টা। কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেছেন। বাড়ির ভেতরে একটা চাপা আনন্দ আর উত্তেজনা। সবাই নব দম্পতিকে ঘিরে কথা বলতে শুরু করে। যাক বাবা, শেষ পর্যন্ত ভালোই ভালোই সব মিটে গেল। আমিও খুব খুশি, দুজনেই খুব ভালোবাসি একে অপরকে। ছেলেমেয়েরা যখন খুশি তখন আমাদের আর কি চাই? একদম ঠিক বলেছো ভাইয়া, এখন শুধু ওরা সুখে থাকুক, এটাই আমরা চাই।
এরপর আরিয়ানের মা অহনাকে নিয়ে বাসর ঘরে বসিয়ে দেন। কিছুক্ষণ পর আরিয়ান ঘরে প্রবেশ করে। অহনা উঠে আরিয়ানকে সালাম করতে গেলে আরিয়ান তাকে থামিয়ে দেয়। এই আপু কি করছো এসব? বাসর ঘরে জামাইকে সালাম করতে হয়, আর আমি সেটাই করছি। তুমি আমার পায়ে নয়, তুমি আজীবন আমার এই বুকের বা পাশে থাকবে আপু। এই, তুই কি এখনো আমাকে আপু বলবি? আসলে এত বছরের অভ্যাস, যেতে একটু সময় লাগবে। আজকে আর কোনো কথা নয়, আজকে শুধু ভালোবাসা হবে। অনেক দিন ধরে শুধু আজকের দিনটার জন্য অপেক্ষা করেছি। অহনার মুখে এক গভীর ভালোবাসা। আরিয়ান তার হাত ধরে কাছে টেনে নেয়। অহনা আরিয়ানকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে তার উপরে উঠে বসে। আরিয়ান কিছু বলার আগে তার দুহাত চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আরিয়ান কোনো বাধা দিল না। আরিয়ান এক হাত দিয়ে অহনার ব্লাউজের বোতামগুলো খুলে দেয়। দেখ দেখ, এই লুচ্চাগুলো কান পেতে বসে আছে আমাদের বাসর ঘরের কাহিনী শোনার জন্য। আমাদের বুঝি লজ্জা করে না? দর্শক তাদের বাসরঘর তো দেখতে পারবেন না, তাহলে চলুন গল্পের বাকি অংশে ফিরি। তাদের ভালোবাসার এই নতুন অধ্যায়ের শুরুটা হয় এক নীরব রোমাঞ্চে, যেখানে কথা নয়, শুধু দুটি হৃদয়ের গভীর অনুভূতিগুলোকে নিজেদের মধ্যে বিনিময় হচ্ছে। পরের দিন সকালে আরিয়ানের ঘুম ভাঙল। চোখে আলো পড়তেই আরিয়ান দেখে অহনা তার বুকে মাথা দিয়ে পরম আয়েসে ঘুমিয়ে আছে। আরিয়ান অহনার কপালে একটি চুমু দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। তখনই আরিয়ানের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে অহনাকে ডাকতে থাকে, আপু উঠো ওঠো, আরে আপু কেউ দেখে ফেলবে, তাড়াতাড়ি নিজের রুমে যাও। আরিয়ানের কথায় অহনা ধর্মর করে বিছানা থেকে উঠে পড়ে। তারপরে এক মুহূর্তের জন্য সে থমকে যায়। তার মনে পড়ে গেছে গত রাতেই তো তাদের বিয়ে হয়েছে। এই, তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? তুই এখনো আমাকে আপু বলছিস কেন? আর আমি কেন নিজের ঘরে যাব? ভুলে গেছিস আমরা স্বামী স্ত্রী? অহনার রাগী মুখ দেখে আরিয়ান হেসে ওঠে। সে বুঝতে পারে তার দুশ্চিন্তা অহনার কাছে ধরা পড়ে গেছে। আরে বাবা, আমি তো মজা করছিলাম, তুমি ভয় পেয়ে এভাবে উঠে পড়বে ভাবিনি। তুই খুব দুষ্টু হয়ে গেছিস। আরিয়ান অহনাকে কাছে টেনে নেয়। তাদের মুখে তখন আনন্দ আর দুষ্টামির হাসি। তাদের ভালোবাসার সম্পর্কটি এখন নতুন এক রূপে, নতুন এক বন্ধনে আবদ্ধ হয়েছে। জীবনে এই গল্পগুলো সবসময় সরল রেখেই চলে না। ভালোবাসা তখন সব বাধা পেরিয়ে পরিণতি পায়, তখন তা আরও গভীর হয়। আরিয়ান আর অহনার ভালোবাসার প্রমাণ করল, মন থেকে ভালোবাসা হলে বয়স বা সামাজিক নিয়ম কোনো বাধা হতে পারে না।